সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। আপনারা যদি আমার কাছে জানতে চান পৃথিবীর সবচেয়ে সফল মুক্ত সফটওয়্যার কোনটি, আমি নির্দ্বিধায় বলব GNU কম্পাইলার কালেকশন বা জিসিসি। সাদামাটা বিশেষত্বহীন ওয়েবসাইটওয়ালা এই কম্পাইলারের প্রভাব কতটা ব্যাপক তা একটি ভিডিওতে বলে বোঝানো অসম্ভব। জিসিসি আছে বলেই মুক্ত সফটওয়্যারের বিকাশ, ব্যবহার ও এত ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। জিসিসি কম্পাইলারের পর রিচার্ড স্টলম্যানের হাতে গড়া ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের সবচেয়ে প্রভাবশালী অবদান আমার মনে হয় GNU জেনারেল পাবলিক লাইসেন্স বা জিপিএল। মুক্ত সফটওয়্যারকে মুক্ত রাখতে শক্তিশালী একটি লাইসেন্সের কোনো বিকল্প নেই, এবং আরও অনেকগুলি মুক্ত লাইসেন্সের অস্তিত্ব থাকলেও জিপিএল এর কারণেই বহু প্রতিষ্ঠান তাদের সোর্স কোড অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি থেকে মুক্ত করতে বাধ্য হয়েছে। GNU জেনারেল পাবলিক লাইসেন্সের দ্বিতীয় সংস্করণের অধীনে প্রকাশিত লিনাক্স কার্নেল পৃথিবীর অন্যতম সফল আরেকটি মুক্ত সফটওয়্যার প্রোগ্রাম। আমরা জানি GNU টুলচেইন ও লিনাক্স কার্নেল একত্রে মিলে GNU লিনাক্স নামের পূর্ণাঙ্গ ইউনিক্স অনুরূপ সিস্টেম তৈরি হয়, যেগুলি ডেবিয়ান, আর্চ, রেড হ্যাট, স্ল্যাকওয়্যার ইত্যাদি নামে বিভিন্ন সংস্থা বিতরণ বা ডিস্ট্রিবিউট করে থাকেন। এই যে জিপিএল লাইসেন্সের প্রথম ভার্সন, দ্বিতীয় ভার্সন এগুলি একটু বেখাপ্পা শোনাতে পারে। সফটওয়্যারের মতো লাইসেন্সেরও কি আপডেট হয়? সময়ের পরিবর্তনের সাথে সাথে পুরনো লাইসেন্সেরও আধুনিকায়ন হয়। তবে কিছু সময় লাইসেন্সের এই পরিবর্তন কম্পিউটার বাণিজ্যে বড় দ্বিধা বিভক্তি তৈরি করে। আমাদের আজকের গল্প GNU কম্পাইলার কালেকশন ও আরেকটি কম্পাইলার অবকাঠামোর দ্বন্দ্ব নিয়ে। ভিন্ন ভিন্ন মুক্ত লাইসেন্সে প্রকাশিত দুই কম্পাইলারের বিরোধের এই কাহিনীর সাথে জড়িয়ে আছে সফটওয়্যার লাইসেন্স এবং কর্পোরেট নিয়ন্ত্রণের বিরুদ্ধে ব্যবহারকারীর স্বাধীনতার সংগ্রাম। পুরো ঘটনা জানতে গিয়ে আমরা দেখব মুক্ত সফটওয়্যার ও ওপেন সোর্স আদৌ এক জিনিস কি না। এছাড়া আমরা এও দেখব কিভাবে এই দ্বন্দ্ব কম্পিউটার প্রোগ্রামিং জগতে চিরস্থায়ী ছাপ ফেলেছে। গল্প শুনতে প্রস্তুত? চলুন তবে শুরু করা যাক। AT&T বেল ল্যাবে কর্মরত ডেনিস রিচি 70-এর দশকের প্রথমার্ধে সি ভাষা তৈরি করেন। বেল ল্যাবে এর কিছুদিন আগে তৈরি হওয়া ইউনিক্স অপারেটিং সিস্টেম দ্রুতই অ্যাসেম্বলি ভাষা থেকে সি ভাষায় লেখা হয়। হাই লেভেল সি ভাষা একদিকে যেমন সব রকম সিপিইউতে ব্যবহার করা সম্ভব, অপরদিকে অনেকটা অ্যাসেম্বলির কাছাকাছি হওয়ার কারণে সিস্টেমের কর্মদক্ষতা নিয়েও চিন্তা করতে হয় না। এভাবে একটি সত্যিকার পোর্টেবল অপারেটিং সিস্টেম ও সিস্টেম প্রোগ্রামিং ভাষার জন্ম হলো। বলাই বাহুল্য, AT&T সুযোগ পাওয়া মাত্রই ইউনিক্স নিয়ে ব্যবসার মাঠে নামে। তারা নিজেরা সিস্টেম সফটওয়্যার বিক্রির পাশাপাশি অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের কাছেও ইউনিক্সের বাণিজ্যিক লাইসেন্স বিক্রি করতে শুরু করে। 1983 সালে AT&T উন্মুক্তভাবে হাতবদল হতে থাকা ইউনিক্স সোর্স কোড আটকে দেয়। একই সময়ে MIT-তে বিকশিত হওয়া ইনকম্প্যাটিবল টাইম শেয়ারিং নামে একটি অপারেটিং সিস্টেমের সোর্স কোডও ব্যবসায়িক উদ্দেশ্যে অবরুদ্ধ করে দেওয়া হয়। MIT গবেষক বা হ্যাকার রিচার্ড স্টলম্যান এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেননি। সবাই মিলে মুক্তভাবে ব্যবহার ও বিকাশ করতে পারে এরকম একটি অপারেটিং সিস্টেম তৈরি ও পুরনো হ্যাকার সংস্কৃতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সেই বছরই GNU নামের একটি প্রকল্পের সূচনা করেন তিনি। সেই সময়ের অন্যতম পোর্টেবল অপারেটিং সিস্টেম ইউনিক্স, এবং এর গঠন এরকম যে এটির বিভিন্ন উপাদান টুকরো টুকরো করে গড়ে তোলা যায়। এজন্য GNU অপারেটিং সিস্টেমের অবকাঠামো হিসেবে ইউনিক্সকেই বেছে নেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত ইতিহাস আমরা GNU নিয়ে পর্বে দেখেছি, ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দিলাম। তো রিচার্ড স্টলম্যান ইউনিক্স ক্লোন করতে গিয়ে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি খুঁজতে শুরু করলেন। সেই উপাদানটি হলো সি কম্পাইলার। একটা মুক্ত সি কম্পাইলার না থাকলে মুক্ত ইউনিক্স সিস্টেম তৈরি করা সম্ভব নয়। আপনাদের মনে করিয়ে দিই, ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের ফ্রি কথাটার বাংলা হিসেবে আমি মুক্ত শব্দটি ব্যবহার করি। এখানে ফ্রি অর্থ বিনামূল্য নয়। এই মুক্ত অর্থে ফ্রি সংজ্ঞাটি গুরুত্বপূর্ণ। যাই হোক, রিচার্ড স্টলম্যান সেই সময়ে অ্যামস্টারডামের ফ্রি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু ট্যানেনবমের দ্বারস্থ হলেন। মিনিক্স অপারেটিং সিস্টেম তৈরির আগে অধ্যাপক ট্যানেনবম অ্যামস্টারডাম কম্পাইলার কিট নামে একটি পোর্টেবল সি কম্পাইলার তৈরি করেছিলেন। এটি ফ্রি ইউনিভার্সিটি কম্পাইলার কিট নামেও পরিচিত ছিল। কিন্তু ট্যানেনবম তখন স্টলম্যানকে জানান বিশ্ববিদ্যালয়টি ফ্রি হলেও কম্পাইলারটি ফ্রি নয়। এই সরস উত্তর পেয়ে স্টলম্যান একদম ফ্রম স্ক্র্যাচ একটা সি কম্পাইলার লেখার কাজ শুরু করেন।
1987 সালের মার্চ মাসে তার এই কম্পাইলার প্রথম প্রকাশিত হয়। ইউনিক্সের বেশ কিছু অংশ ক্লোন করার সময় GNU প্রকল্প সেগুলির নামের আগে জি অক্ষর যুক্ত করে। যেমন ধরুন, ইউনিক্সের রফ কমান্ড হয়ে যায় grov, libc হয়ে যায় glibc, এরকম। এজন্য ইউনিক্সের সিসি কমান্ড, যেটির অর্থ সি কম্পাইলার, GNU প্রকল্পে হয়ে যায় জিসিসি। প্রথমে জিসিসি এর পূর্ণাঙ্গ রূপ হিসেবে GNU সি কম্পাইলার ধরা হলেও অন্য নানা ভাষার কম্পাইলার তৈরির পর জিসিসি এর মানে করা হয় GNU কম্পাইলার কালেকশন। জিসিসির কারণেই ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন পরিচিতি পেতে শুরু করে। তখনকার অবরুদ্ধ কম্পাইলারগুলির চাইতে দেখা যায় গুণগত দিক দিয়েও জিসিসি উন্নততর। 80-এর দশকের শেষ দিকে সান মাইক্রোসিস্টেমস নামে একটি প্রতিষ্ঠান ইউনিক্স ওয়ার্কস্টেশন ব্যবসায় নামে। প্রথম দিকে ব্যবহারকারীদেরকে সফটওয়্যারের জন্য আলাদা করে টাকা খরচ করতে হতো না, কিন্তু 1990 সালে সান এই ধারায় পরিবর্তন আনে। এতে করে ব্যবহারকারীদের সফটওয়্যার ডেভেলপমেন্টের টুল অর্থাৎ কম্পাইলার ইত্যাদি হাতে পেতে বাড়তি টাকা গুনতে হতো। ক্ষুব্ধ ব্যবহারকারীরা দ্রুতই আবিষ্কার করলেন, সানের কাছ থেকে কম্পাইলার না কিনে মুক্তভাবে বিকশিত আরও ভালো কম্পাইলার জিসিসি ব্যবহার করলেই তো হয়। এর অল্প সময় পরে ফিনল্যান্ডে বসে লিনাক্স কার্নেলের রচয়িতা লিনাস টোরভাল্ডস যখন মিনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে শুরু করেন, সেখানেও তিনি জিসিসি কম্পাইলার ইনস্টল করেন এবং লিনাক্স কার্নেলের ডেভেলপমেন্ট সেই থেকে এখন পর্যন্ত জিসিসিতেই হয়ে আসছে। একই সময়ে যখন বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশনের সোর্স কোড থেকে বিভিন্ন মুক্ত ডিস্ট্রিবিউশন যেমন নেটবিএসডি ও ফ্রিবিএসডি এর জন্ম হয়, তারাও মুক্ত কম্পাইলার জিসিসি ব্যবহার করতে শুরু করে। এভাবে মুক্ত সফটওয়্যার বিকাশে জিসিসি অদ্বিতীয় নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সিপিইউ আর্কিটেকচারে চলতে সক্ষম কম্পাইলার এটি। অস্তিত্বশীল নানা অবরুদ্ধ কম্পাইলারও আর জিসিসির সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি। এজন্য একটা সময়ে এসে সি, সি প্লাস প্লাস, ফোরট্রান ইত্যাদি ভাষার কম্পাইলার মানে হয়ে দাঁড়ায় জিসিসি। এমনকি অ্যাপলের এক্সকোড ডেভেলপমেন্ট ইউটিলিটিতেও 2007 সাল পর্যন্ত কম্পাইলার হিসেবে জিসিসি ব্যবহৃত হয়েছে। কিন্তু আমি যে দ্বন্দ্বের গল্প বলছি তার সূত্রপাত এই 2007 সালেই। প্রথমে পরীক্ষামূলকভাবে একটি বিকল্প কম্পাইলার ব্যবহার করে অ্যাপল, পরবর্তীতে জিসিসি বাদ দিয়ে সেই বিকল্প কম্পাইলারটিকেই একমাত্র কম্পাইলার হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু এর কারণ কি? কি হয়েছিল 2007 সালে? সেই কথা বলার জন্য আমাদের মুক্ত সফটওয়্যারের লাইসেন্স নিয়ে আরেকটু গভীরভাবে জানতে হবে। রিচার্ড স্টলম্যান GNU প্রকল্প বা ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের কাজ শুরু করার আগেও কম্পিউটার প্রোগ্রামের সোর্স কোড মানুষের হাতে নির্দ্বিধায় ঘুরত। 1970-এর দশকে এই চিত্রে পরিবর্তন আসতে থাকে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস 1975 সালে একটি খোলা চিঠিতে এভাবে সফটওয়্যারের হাত বদল সংস্কৃতির তীব্র সমালোচনা করেন। এই খোলা চিঠির মাধ্যমে অবরুদ্ধ, নন ফ্রি বা প্রোপ্রাইটারি প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা হয়, একথা আমরা বলতেই পারি। তারপরও অনেকেই তাদের প্রোগ্রামের সোর্স কোডের হাতবদল ও পরিবর্তন আনার উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন না। এর আগে আমাদের দেখা টেক টাইপ সেটিং ব্যবস্থা এর অন্যতম উদাহরণ। ইউনিক্সের সত্ত্ব এর নির্মাতাদের হাতে ছিল না। AT&T-তে কর্মরত অবস্থায় ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরির কারণে এর পুরো নিয়ন্ত্রণ AT&T-র হাতে চলে যায়। কিন্তু তা সত্ত্বেও যখনই সম্ভব হয়েছে, আমরা দেখেছি ইউনিক্সের আদি ডেভেলপাররা মুক্তভাবে তাদের প্রোগ্রাম বিতরণের চেষ্টা করেছেন, কিছু ক্ষেত্রে সোজাসাপটা AT&T-র চোখে ধুলো দিয়ে। AT&T-র বেল ল্যাবের বাইরে ইউনিক্সের অন্যতম বড় বিবর্তন হয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি ক্যাম্পাসে। বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বা BSDর ডেভেলপাররা ইউনিক্সে তাদের আনা পরিবর্তনগুলি মুক্তভাবে প্রকাশের জন্য BSD নামে একটি লাইসেন্স তৈরি করেন। এই লাইসেন্সে প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংক্রান্ত নানা শর্ত থাকলেও সময়ের সাথে এসব শর্ত বাদ দিয়ে BSD পৃথিবীর অন্যতম পারমিসিভ বা উদার মুক্ত লাইসেন্স হয়ে ওঠে। প্রোগ্রাম রচয়িতার স্বীকৃতি দেওয়া ছাড়া এই লাইসেন্সে বিশেষ আর কোনো শর্ত বলতে গেলে নেই। BSD-পন্থী মুক্ত সফটওয়্যার ডেভেলপাররা মনে করেন এভাবেই সফটওয়্যারের সবচেয়ে বেশি স্বাধীনতা পাওয়া সম্ভব। MIT-তে বিকশিত MIT লাইসেন্সও অনেকটা BSD লাইসেন্সের মতোই উদারপন্থা অবলম্বন করে থাকে। এদিকে রিচার্ড স্টলম্যানের GPL লাইসেন্সের অন্যতম লক্ষ্য সোর্স কোড শুধু উন্মুক্ত হলেই হবে না, সেই সোর্স কোড যেন সবসময়ই উন্মুক্ত এবং ব্যবহারকারীদের হাতের নাগালে থাকে এবং কম্পিউটার ব্যবহারের স্বাধীনতা বজায় থাকে তা নিশ্চিত করা।
জিপিএল-পন্থী মুক্ত সফটওয়্যার ডেভেলপাররা বিশ্বাস করেন, লাইসেন্সে এরকম শর্ত আরোপ না করা হলে মুক্ত সফটওয়্যারের ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। ভিডিওর শুরুতে হ্যাকার সংস্কৃতির উল্লেখ করেছিলাম। বিএসডি বা এমআইটি লাইসেন্সে প্রকাশিত একটি প্রোগ্রাম নিয়ে যদি কোনো প্রতিষ্ঠান নিজেদের মতো পরিবর্তন এনে তার সোর্স কোড আর প্রকাশ না করে, তাহলে হ্যাকার সংস্কৃতি হারিয়ে যাবে। আমরা এর আগেও দেখেছি, হ্যাকিং বলতে ইউনিক্স বা মুক্ত সফটওয়্যার জগতে হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে নানা রকম ঘাটাঘাটি করা বোঝানো হয়ে থাকে। তো সোর্স কোড উন্মুক্ত করা এবং সেই উন্মুক্ত সোর্স কোডে আনা পরিবর্তনও উন্মুক্তভাবে বন্টন করার শর্তই হলো জিপিএল লাইসেন্সের মূল বিষয়বস্তু। এরকম লাইসেন্সকে সাধারণত কপি লেফট লাইসেন্স বলা হয়ে থাকে। 1989 সালে প্রকাশিত জিপিএল লাইসেন্সের প্রথম সংস্করণ পৃথিবীর প্রথম মুক্ত লাইসেন্স নয়, কিন্তু এটি অন্য যে কোনো সফটওয়্যার লাইসেন্সের চাইতে বেশি প্রভাব বিস্তার করে। 1991 সালে প্রকাশিত জিপিএল এর দ্বিতীয় সংস্করণের অধীনে লিনাক্স টোরভালডস তার লিনাক্স কার্নেল প্রকাশ করেন। GNU অপারেটিং সিস্টেম থেকে নানা উপাদান নিয়ে তার সাথে লিনাক্স কার্নেল যুক্ত করে বিভিন্ন GNU লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহৃত হতে থাকে। খুব দ্রুতই অবরুদ্ধ ইউনিক্স এবং এমনকি মুক্ত বিএসডি ছাপিয়ে GNU লিনাক্স অনেক প্রতিষ্ঠানের প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হতে শুরু করে। যেসব কর্পোরেট প্রতিষ্ঠান এভাবে GNU লিনাক্স গ্রহণ করে, তাদের মধ্যে একটি হলো ডিভিআর নির্মাতা টিভো। জিপিএল এর দ্বিতীয় ভার্সনের শর্ত মাফিক তারা তাদের আনা পরিবর্তনগুলি সোর্স কোড আকারে প্রকাশ করলেও একটি বড় প্রতিবন্ধকতা নিয়ে আসে তারা। টিভো যন্ত্রে কোনো ব্যবহারকারী সফটওয়্যারে কোনো পরিবর্তন আনলে সেই পরিবর্তিত সফটওয়্যারটি সিস্টেমে কাজ করবে না। অর্থাৎ শুধুমাত্র অফিসিয়ালি টিভো প্রকাশ করা সফটওয়্যারই তাদের যন্ত্রে ব্যবহার করা যাবে। টিভো যেহেতু সোর্স কোড প্রকাশ করে যাচ্ছে, এতে করে জিপিএল ভার্সন 2 এর শর্ত লঙ্ঘন হয় না। কিন্তু টিভো প্রতিষ্ঠানের প্রকাশ করা সোর্স কোড কোনো কাজেও লাগানো সম্ভব নয়। রিচার্ড স্টলম্যান এই পরিস্থিতির নাম দেন টিভয়েজেশন। কোনো প্রতিষ্ঠান যেন ডিজিটাল সিগনেচারের পরীক্ষা করার মাধ্যমে এভাবে প্রোগ্রামের পরিবর্তন আনা বন্ধ না করতে পারে এবং ব্যবহারকারীর স্বাধীনতা সীমিত না করতে পারে, এই লক্ষ্যে GNU জেনারেল পাবলিক লাইসেন্সের তৃতীয় সংস্করণে পরিষ্কারভাবে নতুন শর্ত আরোপ করা হয়। এছাড়া কোনো প্রতিষ্ঠান যেন জিপিএল সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট বা ডিআরএম আরোপ না করতে পারে, সেই পদক্ষেপও গ্রহণ করা হয়। জিপিএল এর এই তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় 2007 সালে এবং GNU প্রকল্পের প্রোগ্রামগুলি দ্রুতই জিপিএল এর দ্বিতীয় ভার্সন থেকে এই নতুন সংস্করণ ব্যবহার করতে শুরু করে। তো ভিডিওর আগের অংশে আমরা ভাবছিলাম কি এমন হয়েছিল 2007 সালে, এখন আমরা সেটার উত্তর পেলাম। আবার চলুন অ্যাপলে ফিরে যাই। ইউনিভার্সিটি অফ ইলিনয়েস আরবানা-শ্যাম্পেইনে বিক্রম আদভে এবং ক্রিস ল্যাটনার গবেষণার উদ্দেশ্যে এলএলভিএম প্রকল্পের সূচনা করেন। এই গবেষণার উদ্দেশ্য ছিল ডাইনামিক কম্পাইলেশনের নানা পদ্ধতি খতিয়ে দেখা। 2005 সালে ক্রিস ল্যাটনারকে অ্যাপল তাদের প্রতিষ্ঠানে নিয়ে আসে। এর পরের বছরই তিনি ক্ল্যাং নামের একটি নতুন প্রকল্প শুরু করেন। এলএলভিএমকে কম্পাইলারের ভিত্তি বা ব্যাকএন্ড হিসেবে ব্যবহার করা হয় এবং ক্ল্যাং হয় এর ফ্রন্ট এন্ড। সি ছাড়াও ক্ল্যাং সি++, অবজেক্টিভ সি এবং অবজেক্টিভ সি++ কম্পাইল করতে পারে। প্রথমে বিএসডি অনুরূপ লাইসেন্সে এবং পরবর্তীতে এলএলভিএম ক্ল্যাং অ্যাপাচি লাইসেন্সে প্রকাশিত হয়, যেটিও একটি উদারপন্থী লাইসেন্স। এলএলভিএম এবং ক্ল্যাং এর বিশেষত্ব হল এই কম্পাইলার অবকাঠামো একটি মধ্যবর্তী ভাষা বা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনের উপর তৈরি। এই মধ্যবর্তী ভাষা অনেকটা পোর্টেবল অ্যাসেম্বলির মতো, যাতে অপটিমাইজেশনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়ে থাকে। চিরায়ত স্ট্যাটিক কম্পাইলেশন ছাড়াও এলএলভিএম ক্ল্যাং জাস্ট ইন টাইম কম্পাইলেশন সুবিধা দিয়ে থাকে। ক্ল্যাং ফ্রন্ট এন্ডের আরেকটি অন্যতম উদ্দেশ্য জিসিসি কম্প্যাটিবিলিটি। ইন্ডাস্ট্রির মানদণ্ড হিসেবে বিবেচিত জিসিসির স্থান নিতে হলে জিসিসি যেভাবে কাজ করে, ক্ল্যাংকেও সেই কর্মপন্থা অবশ্যই সমর্থন করতে হবে। এই কাজটা মোটেও সহজ নয়। তা সত্ত্বেও 2005 থেকে শুরু হওয়া এই প্রচেষ্টা 2011 সালে গিয়ে শেষ হয় এবং অ্যাপল এলএলভিএম ক্ল্যাং কম্পাইলারকে তাদের এক্স কোডের একমাত্র কম্পাইলার হিসেবে প্রকাশ করে। একটা জিনিস এবার লক্ষ্য করুন, মাইক্রোসফট বা রেড হ্যাটের মতো অ্যাপল কিন্তু শুধুমাত্র সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নয়। অ্যাপলের মূল ব্যবসা হার্ডওয়্যার কেন্দ্রিক। কাজেই তারা সফটওয়্যার তৈরি করলেও সেটা খুবই কঠোরভাবে অ্যাপলের হার্ডওয়্যারের সাথে বাঁধা। টিভোর ক্ষেত্রে যে সমস্যা আমরা দেখলাম, অ্যাপল স্পষ্টত সেরকম ঝামেলায় যেতে চায়নি।
জিপিএল ভার্সন 3 প্রকাশের পর দ্রুতই GNU কম্পাইলার কালেকশন বা জিসিসি এই লাইসেন্সটি গ্রহণ করে এবং আমরা দেখেছি জিপিএল এর এই সংস্করণ নিশ্চিত করে হার্ডওয়্যার নির্মাতা যেন ব্যবহারকারীর ইচ্ছেমতো সফটওয়্যারে পরিবর্তন আনার স্বাধীনতা কেড়ে না নিতে পারে। অ্যাপল কোনোভাবেই এই শর্ত মেনে নেবে না, কারণ নানা মুক্ত সফটওয়্যার উপাদান ব্যবহার করা হলেও অ্যাপলের অপারেটিং সিস্টেম কঠোরভাবে অবরুদ্ধ এবং একজন ব্যবহারকারী নিজের মতো কিছু করতে গেলে খুব অল্পতেই দেখা যায় ওয়ারেন্টি চলে গিয়েছে। এছাড়া ডিআরএম বিরোধী একটা লাইসেন্সেও অ্যাপলের বড় অসুবিধা হবে। আমরা জানি এখন আমরা নেটফ্লিক্স বা স্পটিফাইয়ের মতো যেসব স্ট্রিমিং মাধ্যমের সাথে পরিচিত, তার ধারা প্রথম অ্যাপলই জনপ্রিয় করেছিল তাদের আইটিউন্সের মাধ্যমে। স্ট্রিমিং মাধ্যমগুলি পুরোপুরি ডিআরএম প্রযুক্তির ওপর দাঁড়িয়ে। কাজেই অ্যাপল জিপিএল V3 থেকে শতহস্ত দূরে থাকবে, এতে আমি অবাক হওয়ার মতো কিছু দেখি না। আমি অবাক হয়েছি যখন দেখলাম পুরোপুরি মুক্ত সফটওয়্যার প্রকল্প FreeBSDও একই রকম আচরণ করল। জিপিএল V3 প্রকাশের পর FreeBSD জিসিসি এর কোনো আপডেট আনেনি, অর্থাৎ পুরনো জিপিএল V2 লাইসেন্সের অধীনে থাকা শেষ জিসিসি সংস্করণ 4.2 তারা ব্যবহার করে গেছে। পরবর্তী জিসিসি সংস্করণগুলিতে নানা অনন্য উদ্ভাবন যোগ করা হলেও এই 4.2 জিসিসি বেশ কবছর একটানা ব্যবহার করতে থাকে FreeBSD। একই সাথে তারা জিসিসির বিকল্প নিয়ে কাজ করতে থাকে। অবশেষে FreeBSD 2012 সালে জিসিসি ছেড়ে পুরোপুরি LLVM ক্ল্যান কম্পাইলারে চলে আসে অপারেটিং সিস্টেমটির 10ম সংস্করণ প্রকাশের মাধ্যমে। FreeBSDর মতো প্রকল্প অনেক কম লোকবল এবং আর্থিক অনুদানে চলে। ওয়্যারলেস ড্রাইভার, হোস্টিং সার্ভার ইত্যাদি ঠিকমতো সামলাতেই তারা হিমশিম খায়। কিন্তু আস্ত ডেভেলপমেন্ট অবকাঠামো পাল্টে ফেলার মতো কাজে তাদের এই তৎপরতা অবাক করার মতো। 2007 সালেই FreeBSD ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জিপিএল V3 এর সমালোচনা করেন এবং কিভাবে এতে হার্ডওয়্যার নির্মাতাদের ওপেন সোর্স ব্যবহার করতে অসুবিধা হবে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। FreeBSD নামটিতে ফ্রি কথাটি কিন্তু মুক্ত অর্থেই ব্যবহৃত হয়েছে। তা সত্ত্বেও তাদের কর্মকাণ্ড দেখে আমার মনে হয়েছে ব্যবহারকারীর কম্পিউটিং স্বাধীনতা নিশ্চিত করার চাইতে একটা ওপেন সোর্স প্রকল্প হিসেবে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কাজে লাগাই FreeBSD এর একটা বড় উদ্দেশ্য। FreeBSD ফাউন্ডেশনের ভিপির বার্তাতেও একই চিত্র পাই আমরা। মুক্ত বা ফ্রি সফটওয়্যার তো আমরা চিনি, তাহলে ওপেন সোর্স কি? এর সাথে মুক্ত সফটওয়্যারের পার্থক্য কোথায়? রিচার্ড স্টলম্যান ওপেন সোর্সকে একটা সুপারসেট এবং মুক্ত সফটওয়্যারকে তার সাবসেট হিসেবে বিবেচনা করেছেন। অর্থাৎ সব মুক্ত প্রোগ্রামই ওপেন সোর্স, কিন্তু সব ওপেন সোর্স প্রোগ্রাম মুক্ত নাও হতে পারে, কারণ ওপেন সোর্সের সংজ্ঞামাফিক প্রোগ্রামের সোর্স কোড শুধু উন্মুক্ত হলেই হবে। মুক্ত সফটওয়্যার সেই কোড যেন উন্মুক্ত থাকে সেটাও নিশ্চিত করতে চায় এবং ব্যবহারকারীর কাস্টমাইজেশনকে প্রাধান্য দেয়। 90-এর দশকে সফটওয়্যার পরিমণ্ডলে উন্মুক্ত সোর্স কোডের সংস্কৃতি জনপ্রিয় হতে শুরু করলে অনেক কর্পোরেট প্রতিষ্ঠানই এতে আগ্রহী হয়। এদের বেশিরভাগেরই মূল আগ্রহ অবশ্য কম্পিউটিং স্বাধীনতা নিশ্চিত করা নয়, বরং কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের খরচ কমিয়ে আরও বেশি লাভ করা যায়, এটাই তাদের মূল চিন্তা। স্বেচ্ছাসেবী ডেভেলপাররা মাথার ঘাম পায়ে ফেলে প্রোগ্রাম বিকাশ ও মেইনটেইনের কাজটা করে দেবে, কর্পোরেট প্রতিষ্ঠান শুধু সুন্দর মতো সেটা নিয়ে তাদের পণ্যে ব্যবহার করবে। আলাদাভাবে সফটওয়্যার বিকাশকে উৎসাহ দেওয়া হলেও অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীদের হাতে কোডিংয়ের পূর্ণ স্বাধীনতা ছেড়ে দিলে ডিআরএম জাতীয় জিনিসের সমস্যা হতে পারে। আপনারা অনেকেই হয়তো দেখেছেন অ্যান্ড্রয়েড ফোনে বুটলোডার আনলক করলে নেটফ্লিক্স অ্যাপ ইনস্টল করা যায় না। এসব কারণে মুক্ত সফটওয়্যারে বাণিজ্যিক নানা ক্ষতির আশঙ্কা থেকে 2000 সাল পরবর্তী সময়ে ফ্রি বা মুক্ত সফটওয়্যারের পরিবর্তে কর্পোরেট প্রতিষ্ঠানগুলি ওপেন সোর্স নামটিকে প্রাধান্য দিতে শুরু করে। লিনাক্স কার্নেল GNU প্রকল্পের অংশ নয় এবং লিনাক্স টরভাল্ডস কার্নেলটিকে জিপিএল V2 থেকে V3 লাইসেন্সে প্রকাশ করবেন না সেটা পরিষ্কার বলে দিয়েছেন। এখানে উল্লেখ্য টরভাল্ডস নিজেও মুক্ত বনাম ওপেন সোর্স বিতর্কে অনেকটাই ওপেন সোর্সের পক্ষপাতী। এজন্য যেসব প্রতিষ্ঠান GNU প্রকল্পের প্রোগ্রামগুলির ওপর নির্ভরশীল কিন্তু জিপিএল V3 এড়িয়ে চলতে চায়, তারা GNU এর উপাদানগুলির অন্য বিকল্প তৈরি করে নিয়েছে। আমরা লাইসেন্স নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আমাদের আসল আলোচ্য বিষয়ে দুই কম্পাইলারের দ্বন্দ্ব।
LLVM ক্ল্যাং নিয়ে অনেকে অনেক রকম দাবি করে থাকেন। যেমন এই কম্পাইলারটি জিসিসি থেকেও দ্রুত কম্পাইল করতে পারে, বা একই সোর্স কোড ক্ল্যাং দিয়ে কম্পাইল করা হলে সেটা জিসিসি দিয়ে কম্পাইল করা বাইনারি থেকে বেশি ভালো কর্মদক্ষতা দিতে পারে। এগুলি অনেকাংশে আমার কাছে একটা মার্কেটিং হাইপের বেশি কিছু মনে হয়নি। অ্যাপল এবং FreeBSD ক্ল্যাং গ্রহণ করার এক যুগেরও বেশি সময় পরেও বেঞ্চমার্কে আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই জিসিসি এখনও ক্ল্যাং থেকে এগিয়ে। এছাড়া জিসিসির মতো বেশি সংখ্যক ভাষা বা সিপিইউ আর্কিটেকচার LLVM এখনও সমর্থন করে না, বা কখনো করবে সেরকমও মনে হয় না। মূলত অ্যাপল এবং গুগলের পৃষ্ঠপোষকতা লাভ করা LLVM অবকাঠামো অনেক বেশি মনোযোগ দেয় ARM সিপিইউ আর্কিটেকচারে, যেহেতু এই দুটি প্রতিষ্ঠানের সফটওয়্যারই ARM প্রসেসরকে কেন্দ্র করে। অপরদিকে জিসিসি নতুন পুরনো সব রকম প্রসেসরকেই মোটামুটি সমান প্রাধান্য দেয়। একটি কম্পাইলারে হয়তো এরকম কিছু ছোটখাটো সুবিধা আছে যেটা আরেকটাতে নেই, তবে এটা সত্যি যে একজন এন্ড ইউজারের দৃষ্টিভঙ্গি থেকে জিসিসি বা ক্ল্যাং ব্যবহারে বিশেষ কোনো পার্থক্য পাওয়া যাবে না। আধুনিক ইউনিক্স সিস্টেমগুলিতে আপনি এখনও সিসি কমান্ড ব্যবহার করতে পারবেন, যেটি আপনার ডিফল্ট কম্পাইলারের সিম্বলিক লিঙ্ক হিসেবে কাজ করে। GNU লিনাক্সে সিসি কমান্ড আসলে জিসিসিকে কল করে, আর FreeBSD-তে কল করে থাকে ক্ল্যাং কমান্ডকে। সত্যিকার গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা আমার মনে হয় সেটা নীতি ও আদর্শিক। GNU প্রকল্পের বাকি সব প্রোগ্রামের মতোই জিসিসি চায় একজন ব্যবহারকারী তার কম্পিউটারটি যেন নিজের ইচ্ছে মতো ব্যবহার করার স্বাধীনতা পায়। ক্ল্যাং বা এর মতো কর্পোরেট ওপেন সোর্স প্রোগ্রামগুলি কেবল বড় বড় প্রতিষ্ঠানের কাজ সহজ করে দিতে চায়। তা সত্ত্বেও আমি ব্যক্তিগতভাবে মনে করি ওপেন সোর্স ও মুক্ত সফটওয়্যারের এই বিভেদ সার্বিকভাবে সফটওয়্যার স্বাধীনতার পথে একটি বাধা। বিএসডি লাইসেন্স, জিপিএল লাইসেন্স, অ্যাপাচি বা এমআইটি লাইসেন্স এর সবগুলোই আসলে নিজেদের মতো স্বাধীনতা ছড়িয়ে দেওয়ায় বিশ্বাস করে। কিছু প্রতিষ্ঠান যদি কোনো উদারপন্থী লাইসেন্সের অপব্যবহার করে, সেই দোষটা আমার মনে হয় ওই লাইসেন্স বা তার পেছনে যে নৈতিক আদর্শ কাজ করেছে সেটির নয়। আমার মনে হয় আমরা সবাই, অর্থাৎ এন্ড ইউজাররা সচেতন হলে কর্পোরেট ক্ষেত্রে উদারপন্থী লাইসেন্সে প্রকাশ করা প্রোগ্রামের অপব্যবহার রোধ করার কাজটি আমরা নিজেরাই করতে পারব। কম্পিউটার বাণিজ্যে সবচেয়ে বড় পণ্য হলো একজন কম্পিউটার ব্যবহারকারী যিনি জানেন না কম্পিউটার কিভাবে কাজ করে। তাহলে চলুন, জিসিসি হোক বা ক্ল্যাং, চমৎকার এই দুই কম্পাইলার অবকাঠামোর লড়াই থামিয়ে আমরা নিজেরাই নিজেদের কম্পিউটিং স্বাধীনতার ব্যাপারে সচেতন হই। জিসিসি ও ক্ল্যাং নিয়ে আপনাদের মতামত কি? আরও কোনো সি কম্পাইলার কি আপনারা ব্যবহার করেছেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং নতুন আসা দর্শকদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।